হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন সিফাত তোমাদের সাথে আছি। আজকে আমাদের অধ্যায় হচ্ছে নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জাবেদা। এর আগে আমরা কিন্তু জাবেদা সম্পর্কে টুকটাক জেনেছি এবং এটাও জেনেছি কিভাবে খতিয়ান তৈরি করতে হয়। খতিয়ানের টি ছকটা আমরা শিখেছি। তো জাবেদা অধ্যায়ে আমরা জাবেদা সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং কিভাবে জাবেদাগুলো করতে হয় সেগুলো বোঝার চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলো শুরু করি। দেখো, আর্থিক অনৈতিক ঘটনা চিহ্নিতকরণের পরে আর্থিক লেনদেনসমূহ প্রাথমিক হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিতপূর্বক লেখার প্রয়োজন। আর কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় সেটা কিন্তু আমরা জেনেছি। ওই যে 5টা আইটেম: সম্পত্তি, দায়, ব্যয়, আয়, মালিকানা সত্ত্ব। এই 5টা আইটেম বাড়লে কমলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এবং ডেবিট ক্রেডিট লিখতে হয়, সেটা আমরা জেনেছি ওই আগের অধ্যায়ে। ওই যে 4টা মুখস্থ রাখলে জাবেদা সবগুলোই তোমরা পারবে। জাবেদা মূলত দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো সচরাচর যে নর্মালি লেনদেনগুলো থাকে এইখানে আসলে এই বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা দুই ধরনের এন্ট্রি থাকে বর্তমানে অঙ্কের মধ্যে। তো আমরা সব কিছুই জানার চেষ্টা করব। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এগুলো হচ্ছে বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা তো ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে হয়, সেটা আমরা জানি। নগদ প্রাপ্তি প্রদান তো নগদান হিসাবের সাথে সম্পৃক্ত, সেটাও আমরা জানি। এখন আসি বেশি ঝামেলা করে যেটা নিয়ে, সেটা হচ্ছে প্রকৃত জাবেদাগুলো নিয়ে। সো প্রকৃত জাবেদা কি? প্রকৃত জাবেদার মধ্যে আসলে বিশেষ আলাদা কোনো ক্রাইটেরিয়া বলা যাবে না, তবে এগুলো সাধারণ জাবেদা থেকে আলাদা, এজন্যই এগুলো প্রকৃত জাবেদা বলে উল্লেখ করা হয়। এর মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে সংশোধনী জাবেদা, অর্থাৎ আমি একটি জাবেদা করে ফেলছি বিভিন্ন লেনদেন নিয়ে, কিন্তু এখানে লিখার পরে দেখা গেল আমার ভুল হয়েছে। এখন এই ভুলটাকে ঠিক করার জন্য যে জাবেদা দিয়ে করব আমরা, সেটা হচ্ছে সংশোধনী জাবেদা বানাবো। সমন্বয় জাবেদা, সমন্বয় মানে কি? একটার সাথে আরেকটার সাথে কানেক্ট করা। এই যে আমরা সমন্বয়ক সমন্বয়ক শুনি, সমন্বয়ক কারা? সমন্বয়ক হচ্ছে যারা বিভিন্ন ছাত্রদের মধ্যে ঐক্য তৈরি করেছিল এবং তারা কি একটা চেইন তৈরি করেছিল। সমন্বয় করে তারা একটা পর্যায়ে গিয়েছে, তারা এজন্য সমন্বয়ক। সো আর জাবেদার ক্ষেত্রে সমন্বয় জাবেদা হচ্ছে ওই সেম, আপনি কোথাও কারো নামে ওলটপালট করে ফেলেছেন, এখন এটাকে সমন্বয় করতে হবে, অর্থাৎ ঠিক করতে হবে। সো এই ঠিকঠাক করার জন্য যে জাবেদা করা হয় সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। এরপরে আসি আমরা সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা কি? সমাপনী জাবেদা হচ্ছে একটা হিসাব করার পরে, অর্থাৎ মানে আমরা মোট আয় নির্ণয় করে ফেলবো। মোট আয় নির্ণয় করার পর আর্থিক অবস্থা নির্ণয় করার পরে কি দেখা গেল, এমন একটা এন্ট্রি বের হলো যেটা আমরা কোথাও লিখি নাই। এখন এই এন্ট্রিটারে নিয়ে আমরা কি করবো? এটা কি হিসাব বছর থেকে ফালাই দিব না। সো ওই এন্ট্রিটাকে কিভাবে আমরা হিসাবের মধ্যে ঢুকাবো সেই পদ্ধতি নিয়ে আলোচনা করে হচ্ছে সমাপনী জাবেদা। সমাপনী জাবেদার মাধ্যমে ওই লেনদেনটা আসলে মূলত ওই হিসাব বছরের মধ্যে ঢুকে যায়। কিভাবে ঢুকে যায় সেটা আমরা দেখাবো। প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। প্রারম্ভিক জাবেদা খুবই সিম্পল, বছরের শুরুতে কি টাকা পয়সা লেনদেন টেনদেন নিয়ে ব্যবসাপাতি শুরু করলে ধারটা থাকলে সেগুলো নিয়ে আলোচনা করে প্রারম্ভিক জাবেদা। যাই হোক, আমরা প্রকৃত জাবেদার বিশেষ কিছু উদাহরণ আমরা পেলাম এই আলোচনার মাধ্যমে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নিচের দিকে যাই। আচ্ছা, এখানে জাবেদার গুরুত্ব আছে। জাবেদার গুরুত্বটা কি আসলে সেখানে লেখা আছে। লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেনের মোট সংখ্যা পরিমাণ আমরা জানতে পারি জাবেদায়। দুতরফা দাখিলা পদ্ধতির যে দ্বৈত সত্তা আছে, দুইটা পক্ষ হয়, এই জাবেদার মাধ্যমে স্পষ্ট লেখা থাকে, কারণ জাবেদায় দুইটা পক্ষ এবং অধিক পক্ষও থাকে। লেনদেনের ব্যাখ্যা থাকে, কেন জাবেদা বা লেনদেনটা সংঘটিত হয়েছে সেটা আমরা কারণ আকারে ছোট্ট করে লিখে দিই নিচে জাবেদায়। ভবিষ্যৎ সূত্র, পাকা বই বা খতিয়ানের সহায়ক, জাবেদা থেকেই কিন্তু খতিয়ান তৈরি করা হয়, তোমরা জানো। এই যে এখানে একটি সাধারণ জাবেদার নমুনা ছক দেওয়া আছে, আসলে জাবেদা কিভাবে করতে হয়। প্রথমে সর্বপ্রথম বাম দিক থেকে শুরু করি, তারিখের মাধ্যমে শুরু করতে হয়, তারপরে থাকে বিবরণ অথবা হিসাবের নাম এবং সাথে থাকে কি ব্যাখ্যা অর্থাৎ কারণ। তারপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা নামে একটি ঘর থাকে আলাদা এবং লেখা হয় ডেবিট এবং আরেকটি ঘর ক্রেডিটের। এখানে আবারও সেই জাবেদার শ্রেণী বিভাগ দেখায় দিছে, এই জন্য এখানে আরও বিস্তারিত লেখা আছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। আমি যেগুলো বলছি সেগুলো এখানে আছে, আর একটু বিস্তৃত আকারে লেখা আছে হয়তো। আচ্ছা, সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়, কি কি বিষয়ের উপর বিবেচনা করে সাধারণ জাবেদা দাখিলা লেখা হয়। এখানে লেখাই আছে যে দেখো, লেনদেন অনুযায়ী একাধিক ডেবিট বা ক্রেডিট পক্ষ থাকতে পারে, তবে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ডেবিট পক্ষের মোট টাকার পরিমাণ যেন ক্রেডিট পক্ষের মোট টাকার পরিমাণের সমান হয়। এটা কিন্তু হিসাব সমীকরণের শর্ত এবং এই শর্ত মেনেই সকল অঙ্ক পরিচালিত হয়।
এখানে শুধুমাত্র দুইটি পক্ষ চিহ্নিত করাই যথেষ্ট না, পাশাপাশি উপযুক্ত শিরোনামও প্রদান করা জরুরি। ওকে, শিরোনাম মানে কি, মানে যেই হিসাবটাই লেখা হচ্ছে সঠিকভাবে সেই হিসাবটার নামও লেখা জরুরি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি এখানে কিছু নিয়ম দেওয়া আছে জাবেদার জন্য, কি হলে ডেবিট কি হলে ক্রেডিট। তো এখানে একটা দেখো জিনিস লেখা আছে, পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। এখন কি হলো, দেখা গেল মোহাম্মদ ফারুকের নিকট থেকে পণ্য ক্রয় 5,000 টাকার। এখন আমি কি লিখবো, পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট? না, এভাবে লিখলে ভুল হবে, লিখতে হবে পণ্য ক্রয়। ওকে, ক্রয়ের সাথে সংযুক্ত হবে, কারণ পণ্য নামের হিসাব হবে না, মালের নামের কোনো হিসাব হবে না। আর চেক জাতীয় যত লেনদেন আছে এগুলো সম্পাদন করবে হচ্ছে কে, ব্যাংক। সো চেকের নামে কোনো হিসাব হবে না, চেকের কাজ করে কে, ব্যাংক। ওকে, আমরা নিচে যাই। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। কিন্তু নামের পাশাপাশি যদি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকে তাহলে সেটা বুঝতে হবে কি সেই লেনদেনটা হয়েছে নগদে। সো এখানে দেখো হাসানের নিকট হতে ক্রয়, এখানে কি নগদে ক্রয় করছে কি না এরকম কিছু লেখা নাই, বা ব্যাংক অথবা চেকের কথাও লেখা নাই, তার মানে এটা কি, এটা বাকিতে। সো ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, আর বিবিধ পাওনাদার অর্থাৎ হাসান, হাসান হিসাব কিন্তু হবে না, নামে হিসাব হয় না, হবে কি পাওনাদার হাসান। পাওনাদার কি একটা লায়াবিলিটিস, দায়। সো দায় বাড়লে কি হবে, ক্রেডিট। ব্যয় কোনগুলো, আয় কোনগুলো, দায় কোনগুলো, এগুলি আমরা আগের অধ্যায়ে শিখছি। যদি সেটা নাও শিখে থাকো তাও সমস্যা নাই, ওগুলো অঙ্ক করতে করতে হয়ে যাবে, সিম্পল ম্যাটার। তারপরে দেখি খালিকের নিকট নগদে পণ্য বিক্রয়, তো এটাতে স্পষ্টই লেখা আছে নগদে পণ্য বিক্রয় হয়েছে, তাহলে কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয়ের মাধ্যমে আয় হয়েছে, সো আয় বাড়লে ক্রেডিট। পণ্য ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম লেখা নাই, এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে কি হবে, আমি যদি কারো কাছ থেকে পণ্য কিনি আমার একটা নতুন পাওনাদার সৃষ্টি হবে, আমি যদি কারো কাছে পণ্য বিক্রি করি সৃষ্টি হবে কি দেনাদার, সে আমাকে দিবে। তো বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট, দায় বেড়ে গেছে ক্রেডিট। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য এখন আমি বিক্রয় করছি, বিক্রয় করার ফলে কি হয়েছে, একটা সম্পত্তি সৃষ্টি হয়েছে, দেনাদার হিসাব ডেবিট, সম্পদ বেড়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য ক্রয় বিক্রয় বাকিতে হয়েছিল বলেই ধরে নিতে হবে, এটা হিসাব বিজ্ঞানের অনুমানের একটা নীতি। সো এটা নিয়ে গবেষণারও কিছু নাই, ক্রয় ফেরত বিক্রয় ফেরতের ক্ষেত্রে বুঝতে হবে পণ্যটা ধারে ক্রয় বিক্রয় করা হয়েছিল, সেজন্য এগুলো ফেরত এসেছে বা ফেরত দিয়েছি। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, তো বিক্রয় ফেরত আসলে হবে ডেবিট, বিবিধ দেনাদার হিসাব হবে কি ক্রেডিট, কারণ দেনাদারের পরিমাণ কমে যাবে, আগে যে পরিমাণ টাকা পাইতাম সেই পরিমাণ টাকা আমি পাবো না, কারণ কিছু পণ্য রিটার্ন চলে আসছে। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, কিনেছিলাম পণ্য কিন্তু কি কিছু পণ্য আমার কমে গেছে, সো ক্রয় ফেরত হিসাব হয়ে যাবে কি ক্রেডিট, আর বিবিধ পাওনাদার হিসাব হবে ডেবিট, কারণ বিবিধ পাওনাদারের পরিমাণও কমে গেছে। সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন, ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না, যেমন আসবাবপত্র ক্রয় হিসাব, পুরাতন যন্ত্রপাতি ক্রয় বিক্রয় হিসাব, নতুন অফিস সরঞ্জাম হিসাব নামে কখনো হিসাব খোলা যাবে না। ওকে, যখন লেনদেন থাকলো নতুন আসবাবপত্র ক্রয় এত টাকা, এখানে আমাদের হিসাব হবে আসবাবপত্র নামে। ওকে, আবার পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব হবে যন্ত্রপাতি হিসাব নামে, নট পুরাতন নট নতুন। ওকে, এই হচ্ছে কাহিনী জাবেদা। এখানে কিছু আছে, আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না, কারণ কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আস্তে আস্তে আমার প্রতিষ্ঠানের যেই লেনদেন থাকে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, আমি কমানোর জন্যই কিন্তু হিসাব বইগুলো রাখতেছি। ওকে, এখন আমি যদি আমার বছর শেষে ওই সবার নামের হিসাব রাখি এটা আমার জন্য মেনটেন করা অনেক কষ্ট হয়ে যাবে। তো দেখো এখন আমি দেখাই জিনিসটা, আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না, আয় হইলেও ব্যয় হইলেও। এখন কর্মচারী জামিলকে বেতন প্রদান, ঠিক আছে, কর্মচারী জামিলকে বেতন প্রদান, তাহলে এখানে কি জামিলের নামটা আসবে, আসবে না, কারণ এটা হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী হয়েছে যে আয় ব্যয় ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসবে না। সো আসবে কিসের নাম, কি খাতে গেছে সেটা, বেতন হিসাব, বেতন হিসাব হয়ে গেছে ডেবিট, নগদ টাকা আমার এখান থেকে কমে গেছে, নগদান হিসাব কি ক্রেডিট। এখন আমি যদি এরকম যে বেতনের মানে নাম রেখা জাবেদা করতে, জামিল একটা কোম্পানিতে তো শত শত কর্মচারী চাকরি করে, সবার নামে আলাদা আলাদা জাবেদা, আলাদা আলাদা খতিয়ান, ঝামেলা। আমি কি করি, একটা স্যালারি শিট তৈরি করে সব এক্সপেন্স আর কি করি
খরচগুলোকে লিপিবদ্ধ করে ফেলি। এ সহজ, কারণ বছর শেষে আমি ওইভাবে খরচ দেখাই যে বেতন খাতে কত খরচ হয়েছে। দেখো এখানে একটা নাম লিখছে মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয়। আচ্ছা, মণি আর মণিহারি নিয়ে একটু ঝামেলা হয়, এই জন্য আমি মনি স্টেশনারি বাদ দিলাম। সিফাত স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয় হয়েছে। সো আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা সিফাত স্টেশনারি থেকে বাকিতে কিছু মণিহারি দ্রব্যাদি ক্রয় করছে। মণিহারি দ্রব্য কি কোনগুলো? ওই যে অফিস পরিচালনার ক্ষেত্রে সচরাচর কাজে লাগে, যে স্ট্যাপলার মেশিন, পাঞ্চার মেশিন, তারপরে হতে পারে সেটা কম্পিউটার, ল্যাপটপ না, ল্যাপটপ বড় ধরনের লেনদেন, প্রিন্টার হতে পারে, স্ক্যানার হতে পারে, রাউটার বর্তমান হিসাবে মানে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, সিসি ক্যামেরা হতে পারে। এগুলো হচ্ছে মণিহারি আইটেমে, কাগজ, কলম, খাতা, প্যাড ইত্যাদি, ফাইল। ওকে, আচ্ছা, সিফাত স্টেশনারি থেকে বাকিতে আমি মণিহারি দ্রব্যাদি কিনলাম। এখন কি হবে? ওই যে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী দোকানের নাম আসবে না, সিফাত ট্রেডার্স স্টেশনারি আসবে না, আসবে কি খাতের খরচ হয়েছে সেটা। সো মণিহারি হিসাব হবে ডেবিট। আর এখানেও যেমন স্টেশনারি হিসাব আসবে না, কিন্তু হিসাব আসবে কিসের নামে? ওই যে আইটেমের নামে। সেই জন্য বকেয়া মণিহারি হিসাব কি হবে? ক্রেডিট। এখানে সিফাত স্টেশনারি ক্রেডিট হয় না, ক্রেডিট হয়েছে কে? বকেয়া মণিহারি হিসাব, মানে যেই খাতে খরচ করছি সেইটা। তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে। তপু ট্রেডার্সের কাছ থেকে আমি কিছু কমিশন পাবো আর কি। ওকে, আমি কিন্তু এখনো পাই নাই। সো যেহেতু পাবো, এটা ভবিষ্যৎ সম্পত্তি, প্রাপ্য কমিশন হিসাব কি? ডেবিট, এবং কমিশন আয় হিসাব ক্রেডিট। কারণ আয়ের নামে কি হয়েছে? আয় হিসাবে এটা বাড়ছে, সো আয় বাড়লে ক্রেডিট। এখানে কিন্তু তপু ট্রেডার্সের প্রাপ্য কমিশন বা তপু ট্রেডার্স হিসাব ক্রেডিট হয় নাই, কারণ হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এগুলো আসে না। ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে কি হয়? পণ্যের পরিমাণ কমে যায় বা হ্রাস পায়। তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে কি হয়? পণ্যের পরিমাণ কমে যায়। কাঁচামাল যে ছিল, কাঁচামালের পরিমাণটা কমে যাবে। বা একটা প্রসেসিং পণ্যকেও আপনি যদি বিজ্ঞাপনের জন্য ইউজ করেন, তাহলে আপনার কি হবে? মোট প্রসেসিং প্রোডাক্ট থেকে যে প্রোডাক্টগুলো বিজ্ঞাপন দিচ্ছেন ফ্রিতে চলে যাবে। সো ওই সকল ক্ষেত্রে কি হবে? আপনার মোট ক্রয়টাকেই ক্রেডিট করে দিতে হবে। দেখুন, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, সো উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মুখস্থ করে ফেলেন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, দোকান থেকে পণ্য চুরি হয়ে গেছে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সো দোকান থেকে পণ্য চুরি হলে বিবিধ ক্ষতি ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। প্রতিষ্ঠান থেকে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত প্রয়োজনের উত্তোলন বোঝায়। ব্যাংক থেকে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে বলে বুঝতে হবে। মালিকের জন্য উল্লেখ থাকলেও তা উত্তোলন হিসেবে লিখতে হবে। সো ব্যবসা থেকে উত্তোলন এন্ট্রি আছে, ব্যবসা থেকে উত্তোলন 50,000 টাকা, সো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার যদি লেখা থাকে মালিকের প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন, সেম, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়, তাহলে হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওইটা ব্যবসার লেনদেনের জন্যই ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে বলে মনে করতে হবে। পণ্য, নগদ অর্থ, কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি নামে লিপিবদ্ধ করতে হয়। সো ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে গেছে 500, ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আগুনজনিত দুর্ঘটনায় পণ্য নষ্ট হইলে বিবিধ ক্ষতি বা অগ্নিজনিত ক্ষতি ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পণ্যের সাথে ক্রয়ের সাথে সম্পর্ক, ঠিক যেমনটা বিজ্ঞাপন ব্যয় কিংবা বিনামূল্যে পণ্য বিতরণের সাথে সম্পৃক্ত। ব্যাংক সুদ মঞ্জুর করলে অথবা ব্যাংক চার্জ কাটলে এটা সরাসরি ব্যাংকের টাকার সাথে কানেক্টেড থাকবে, কারণ ব্যাংক যখন আপনাকে সুদ মঞ্জুর করবে, ব্যাংকের হিসাবের বাইরে গিয়ে আপনার ক্যাশ অ্যাকাউন্টে টাকা কিন্তু দিয়ে যাবে না। সো আপনার ব্যাংকে যেই টাকা জমা আছে ওইটার সাথে যেই সুদটা দিবে, তারা বোনাসটা দিবে, ওইটা ওইখানে যোগ হয়ে যাবে, ব্যাংক হিসাবেই লেনদেন হবে, ক্যাশের মধ্যে কোনো কাজ কারবার নাই। আবার ঠিক ব্যাংক যখন চার্জ কাটবে, তখন আপনার কি হবে? যে অ্যাকাউন্টে যেই টাকা থাকে ওইখান থেকেই চার্জ কাটে, কিন্তু আলাদা করে কি আপনি ব্যাংকের চার্জ দিয়ে আসেন না। সো আপনার লেনদেনের সাথেই ওটা কানেক্টেড হয়ে থাকে ব্যাংক হিসাবে। তাই ব্যাংক সুদ মঞ্জুর করলে বা ব্যাংক চার্জ করলে সবসময় সেই লেনদেনটা ব্যাংকের সাথে কানেক্টেড হবে। এখন দেখি ব্যাংক সুদ মঞ্জুর করলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, সুদ আয় হিসাব ক্রেডিট। ওকে, অনেকে এইভাবেও লিখে। আবার ব্যাংক চার্জ করলে যে ব্যাংক চার্জ হিসাব হবে ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট,
কারণ কি, ওই যে ব্যাংক চার্জ করছে ব্যাংকের থেকে, নগদের কিন্তু কোনো কারবার এখানে নাই। সো বুঝে নিয়েন। স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কোনো কারণে হ্রাস পেলে তা সম্পদের অপচয় হিসেবে গণ্য করা হবে। এই সম্পত্তি এবং সম্পদের অপচয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছুর মধ্যে এই জিনিসটা কানেক্টেড থাকে প্রায় বলতে গেলে। এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আসবাবপত্রের উপরে যে অপচয় ধার্য করা হয় প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণে, সো প্রতি বছর যে অপচয় বা ওই যে ব্যবহারের মূল্য শেষ হয়, এই শেষটাকে শুধু একবার দেখাই হিসাব বিজ্ঞান শেষ করে দেয় না। ঠিক কত টাকার অপচয় ধার্য হয়েছে এই পর্যন্ত, এই হিসাবটাও হিসাব বিজ্ঞান রাখে। এবং এই যে কত টাকা খরচ হইতেছে একসাথে, সেই জিনিসটার নামই হচ্ছে পুঞ্জীভূত অপচয়। মানে অপচয়গুলো জমতে জমতে কত টাকা লেনদেন হয়েছে পর্যন্ত, সেইটার নামই হচ্ছে পুঞ্জীভূত অপচয় হিসাব। সো আসবাবপত্রের উপর যখনই বলবে এত % হারে অপচয়, ধরো অপচয় হিসাব করবে ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব কি হবে, ক্রেডিট। যে কোনো উৎস থেকে চেক পাওয়া গেলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না। হিসাবে প্রদেয় চেক অ্যাকাউন্ট পেই প্রদান করা হয়, অর্থাৎ কোম্পানির নামে যে চেক ইস্যু করা হয় অথবা দাগ কেটে কোম্পানির নামে ইস্যু করে দেওয়া হয়। দেখো, পণ্য বিক্রয় বাবদ রাজীবন নিকট থেকে চেক প্রাপ্তি। সো ব্যাংক হিসাব হবে ডেবিট আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট, কারণ এখানে নগদের কোনো কাজ কারবার নাই, হিসাব হবে ব্যাংকের, যেহেতু চেকে আসছে টাকা বা চেক প্রাপ্তি আর কি। দেনাদার থেকে চেক প্রাপ্তি, যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। সো এই একই, ব্যাংকই হবে ডেবিট আর বিবিধ দেনাদারের টাকা কমে যাওয়াতে দেনাদার হয়ে যাবে ক্রেডিট। এখানে আরও কিছু আছে, মূলধন, উত্তোলন, নগদান, ও বাবা, এই তো জাবেদা, প্রাপ্তি বা প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা হিসাব আছে। তো বিক্রয় বার্তার হিসাব দেনাদার পাওনাদার কেউই রাখে না, কারণ বিক্রয় বার্তার হিসাব যেটা আছে এটা ক্রেতা বিক্রেতা কেউই রাখে না। এটা হিসাবে আনলেও সমস্যা নাই, না আনলেও সমস্যা নাই। ওকে, ওই তো গেল হচ্ছে কি সাধারণ বিশেষ জাবেদা, সাধারণ জাবেদা। এখানে এলে কি প্রকৃত জাবেদা, ওই যে বললাম সংশোধনী জাবেদা, সংশোধনী জাবেদা সংশোধন করবে। এই যে আসলে সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা কি, কোনো নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব ফেলে না। তাই আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী হইতেছে চূড়ান্ত হিসাব, অর্থাৎ হিসাব চক্রের যে শেষ ধাপ আছে, সো ওইটা প্রস্তুতের সময় সকল প্রকার মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় হিসাব যেইগুলি আছে এগুলি বন্ধ করে দিতে হয়। মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব কোনগুলো, এগুলো কিন্তু আমরা শিখছি, যেমন কমিশন প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, সুদ প্রাপ্তি, আবার যে সুদ খরচ, কমিশন খরচ, এগুলি হচ্ছে ব্যয়। সো ওই যে আর্থিক বিবরণী করার আগে কি করে দিতে হয়, সকল প্রকার মুনাফা জাতীয় আয় ব্যয়ের জামে যত হিসাব আছে সব বন্ধ করে দিতে হয়। এছাড়া সমাপনী জাবেদার মাধ্যমে কি করতে হয়, উত্তোলন হিসাবও বন্ধ করে দেওয়া হয়। আর এই সমাপনী জাবেদা হচ্ছে ক্রিটিক্যাল, কারণ এটা যখন আমরা বন্ধ করব তখন আমরা ডেবিটটাকে হয়ে যায় ক্রেডিট, ক্রেডিটটা হয়ে যায় ডেবিট, আর একটা খতিয়ানের টিচকের মতো। এটা আমরা যখন কাজে আসব হাতে কলমে দেখাই দিব। প্রারম্ভিক জাবেদা তো আমরা জানি, এটাও আমরা পারি। প্রথমে মূলধন, টাকা পয়সা নিয়ে ব্যবসা শুরু করা। আচ্ছা ঠিক আছে, আমরা উদাহরণ 1 না গিয়ে আমরা উদাহরণ 2-এ যাই। উদাহরণ 2টা একটু বড়। ওকে, জনাব শওকত 2017 সালের 1 জুলাই নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে শওকত ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন, এবং শওকত ট্রেডার্সের একজন হিসাবরক্ষক হিসাবে আমি এই হিসাবটা করব, আমাকে রাখছে নাকি, মনে মনে ধরে নেন। সো এই যে জুলাইয়ের 1 তারিখে কিছু টাকা পয়সা পণ্যদ্রব্য নিচ্ছে, এগুলার একটা হিসাব তো আমাকে রাখতে হবে, রাখতে হবে না, অবশ্যই রাখতে হবে। এবং এটাই হচ্ছে কি প্রারম্ভিক জাবেদা। সো আমরা কি লিখবো, নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্য কি ক্রয় হিসাব ডেবিট, এবং মূলধন হিসাব ক্রেডিট, কারণ এই সব কিছু মূলধন নামে আমার ব্যবসার মধ্যে ঢুকছে, এগুলা দিয়ে আমি কারবার পরিচালনা করব। তারপর কি 2 নাম্বার এন্ট্রিতে যাই, জনতা ব্যাংকের হিসাব খোলা হলো 20,000 টাকা। সো জনতা ব্যাংকে 20,000 টাকা জমা দিয়ে আমি একটা হিসাব খুলছি, যেটা আমার ব্যবসার প্রয়োজনে কাজে লাগবে, মানে ব্যবসায়িক লেনদেনগুলো হবে। সো জনতা ব্যাংকে যখন হিসাব খুলছি তখন আমার ওকে 20,000 টাকা আমি জমা রাখছি, তো 20,000 টাকা আমার ক্যাশ ক্যাপিটাল বা নগদ যে টাকা ছিল ব্যবসায় সেখান থেকে কমে গেছে। আর কি হয়েছে, সেটা ব্যবসার ব্যাংকের হিসাবে জমা হয়েছে। তাহলে ব্যাংক হিসাব হয়ে যাবে কি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো এখানে লেখা আছে, কারণ কি নগদ অর্থ জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো।
রুমি স্টোর্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। রুমি স্টোর্সের থেকে কি করছিলাম, সরি এর আগে আরেকটা লেনদেন আছে। ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় 22,000 টাকা। ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় 22,000 টাকা ক্রয় করছি, অবশ্যই আমার নগদ টাকা চলে গেছে। সো এই জন্য দেখো কি হয়েছে, অফিস সরঞ্জাম হিসাব হয়ে গেছে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওই যে আগে বলছিলাম কম্পিউটার ক্রয় দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ব্যবহার করা হবে, এটা একটা অফিসের সরঞ্জাম। সো এটা ডেবিট, নগদের টাকা চলে গেছে, সেটা হচ্ছে ক্রেডিট। এরপরের লেনদেনটা কি, রুমি স্টোর্সের নিকট থেকে বিক্রয় বাবদ বিক্রি করছিলাম, সেটার বাবদ কি পাইছি, চেক পাইছি। সো চেক পাইলে কোথায় জমা হবে, ব্যাংকে, ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। কারণ রুমির নামে কোনো হিসাব হবে না, কারণ হিসাব বিজ্ঞান কারো ব্যক্তিগত নামে হিসাব রাখা সমর্থন করে না। বাবুল ট্রেডার্সের নিকট থেকে 10% বাট্টায় ক্রয় 15,000 টাকা। বাবুল ট্রেডার্সের নিকট থেকে 10% বাট্টায় ক্রয় করেছি 15,000 টাকা। সো এটা অবশ্যই একটা ধারে লেনদেন, সেটা বুঝতে হবে। ক্রয় হিসাব তাই ডেবিট এবং পাওনাদার হিসাব, মানে বাবুল ট্রেডার্স একজন দায়বোধ পাওনাদার হয়েছে, সেজন্য কি সে ক্রেডিট। কিন্তু টাকার অ্যামাউন্টটা দেখেন 13,500, তাহলে বাকি 1500 কই গেল, 15,000 তো ছিল ওই যে বাট্টা। সো বাট্টার হিসাবটা তারা রাখে নাই, আপনি রাখতে চাইলেও সমস্যা নাই। ব্যবসায়ের প্রচারণা বাবদ ব্যয়, ওই যে ফ্রিতে ব্যবসায়ের প্রচারণা মানে বিজ্ঞাপন খরচ হয়েছে, তো বিজ্ঞাপন খরচ বাবদ ব্যয় হয়েছে কত, 3,000 টাকা। 3,000 টাকা বিজ্ঞাপন, কোথায় গেল, ভুল করলাম নাকি, হ্যাঁ ব্যবসায়ের প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা, এই যে। সো এটা বিজ্ঞাপন খরচ নামে লিপিবদ্ধ হয়েছে, বিজ্ঞাপন খরচ ডেবিট, যেহেতু টাকাটা নগদে গিয়েছে সেজন্য এটা নগদান হিসাব ক্রেডিট। যদি বলা হতো ব্যবসায় প্রচারণার জন্য 20,000 টাকার পণ্য, যদি পণ্য কথাটা উল্লেখ থাকতো তাহলে কি হিসাব ক্রেডিট হতো, ক্রয় হিসাব হতো ক্রেডিট। তারপরে দেখুন জুলাইয়ের 23 তারিখে বাবুল ট্রেডার্সকে চেক প্রদান করছে 5,000 টাকা। চেক প্রদান করলে কি নগদ টাকার কোনো হেরফের হয়েছে, হয় নাই। লেনদেন হয়েছে কার সাথে, ব্যাংকের সাথে হয়ে গেছে। ব্যাংক আর কে, বাবুল ট্রেডার্স। বাবুল ট্রেডার্স কে ছিল, পাওনাদার। সো এখানে কি হবে, বিবিধ পাওনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই দেখুন পাওনাদার হিসাব, বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরের লেনদেন যাই, জনাব শওকতের ব্যক্তিগত খরচ ব্যবসায় থেকে পরিশোধ 2,000 টাকা। তার মানে কি, সে ব্যক্তিগত টাকার প্রয়োজনটা মিটাইছে ব্যবসা থেকে টাকা নিয়ে, তার মানে ব্যবসা থেকে টাকাটা উঠাইছে মানে হয়েছে উত্তোলন হিসাব হয়ে গেছে। তাহলে কি হবে, সকল প্রকার খরচ হয় ডেবিট, সো উত্তোলন হিসাব হবে ডেবিট। আর ব্যবসার ক্যাশ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এই যে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা, কারণ মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করা হলো। এরপরে যাই, কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে 3500 টাকা। মানে কর্মচারী রায়হানের যে বেতন খরচটা ছিল সেটা এখনও অপরিশোধিত আছে 3500 টাকা, মানে আমার একটা দায় আছে। কর্মচারী রায়হানের নাম আসবে না, আসবে কার নাম, বেতন হিসাব। তা দেখো এখানে কি লিখছি, দেখো বেতন হিসাব ডেবিট, খরচ যেহেতু 3500 টাকা এবং বেতনটা এখনও বকেয়া আছে, অর্থাৎ দায় হিসেবে আছে, এই জন্য কী হবে, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কারণ কি, রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে। এই ধরনের এন্ট্রি হাজার হাজার থাকবে সামনে। সো এরকম থাকলে তোমরা এটা অবশ্যই মনে রাখবা যে মিস্টার মুকুলের বা মিস্টার সিফাতের বেতন বাকি রয়েছে 2,000 টাকা। তো কি হবে, বেতন হিসাব হবে ডেবিট, আর বকেয়া বেতন বাকি যেহেতু আছে বেতন, বকেয়া বেতন ক্রেডিট। এই হলো প্রথম একটা জাবেদা আমরা করলাম উদাহরণ 2-এ। আশা করি জাবেদার বেসিক থিমটা তোমরা বুঝে গেছো এবং এর বাইরে জাবেদা খুব কম আসে, কিছু কিছু এন্ট্রি আপ ডাউন হয়, কিছু সমন্বয় যুক্ত হয় শেষে। আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনে গিয়ে আমরা সেগুলো করার চেষ্টা করব।